একটি প্রশ্নই ঘোরাফেরা করছে, ইরান এই হামলাকে প্রতিরোধ করবার আমেরিকা এবং ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য তারা কোন ধরনের সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে। আদৌ ইরান আমেরিকার এই সামরিক হামলাকে প্রতিরোধ করতে পারবে? তাদের কাছে আছে কি এমন কোন সামরিক শক্তি যা দিয়ে আমেরিকাকে উপযুক্ত শিক্ষা দেওয়া যেতে পারে, যাতে দ্বিতীয়বার ইরানের দিকে ঘুরেও না তাকাতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করেছি। অস্ত্র নির্মাণের ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে ইরান যে অভাবনীয় উন্নতি করেছে তার কিছু খতিয়ান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস ডেলবার ডি ব্ল্যাক কিংবা ইউএসএস ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এর মতো জাহাজগুলিকে ইরান আদৌ কি মিসাইল হামলা করে ধ্বংস করতে পারবে? এই সমস্ত প্রশ্নের চলুন উত্তর খোঁজা যাক। ইরান পৃথিবীর সেই রাষ্ট্র যাকে মিসাইল কিং নামে আখ্যা দেওয়া হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্র বর্তমানে ইরানের সমকক্ষ নয়, না আমেরিকা যুক্তরাষ্ট্র, না রাশিয়া, না চীন। মিসাইল তৈরির প্রযুক্তিতে ইরানের সমকক্ষ পৃথিবীর কোন রাষ্ট্র নয়। তারা অতি অল্প খরচে অত্যন্ত শক্তিশালী মিসাইল নির্মাণ করে থাকে, আর এই মিসাইলকে প্রতিরোধ করা, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে গুড়িয়ে দেওয়া এক কথায় প্রায় অসম্ভব, যার প্রমাণ অতীতে একাধিকবার দিয়েছে ইরান। মার্কিন হামলার আবহে সবচাইতে বেশি কাজে আসতে পারে ইরানের যে মিসাইল, তার নাম ফাতা-1, অর্থাৎ কঙ্কারার, বিজয়ী মিসাইল। ফাতা-1 একটি হাইপারসনিক মিড রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলের ধ্বংস করার শক্তি অপরিসীম। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে 19টি সেনা ছাউনি রয়েছে, প্রতিটি সেনা ছাউনি এই ফাতা-1 এর রেঞ্জের মধ্যেই পড়ছে। অর্থাৎ চাইলেই ইরান যে কোনো সেনা ছাউনি কিংবা পারস্য উপসাগরে এই মুহূর্তে ইরানকে হামলা করার জন্য উদ্যত যে সমস্ত রণতরী যুদ্ধ জাহাজ অবস্থান করছে, প্রতিটিকে আক্রমণ করার ক্ষমতা রাখে এই ফাতা-1। এই ফাতা-1 মিসাইল এই মুহূর্তে ইরানের কাছে 300টি স্টক রয়েছে। একটি দুটি নয়, 300টি ফাতা-1 কঙ্কারার এই বিজয়ী মিসাইল এখন ইরানের কাছে প্রস্তুত রয়েছে, যে কোনো সময় ইরান চাইলে ব্যবহার করতে পারে। কেন এই মিসাইল অত্যন্ত ক্ষমতাশালী, সেই কারণে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, এই ফাতা-1 মিসাইলের রেঞ্জ 1400 কিলোমিটার। 1400 কিলোমিটার দূরের কোন লক্ষ্য বস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে পারে ফাতা-1। 1400 কিলোমিটার মানে ইরান থেকে ইসরায়েলে অবস্থিত একাধিক সেনা ছাউনি, তা এমনকি মোসাদের হেডকোয়ার্টার পর্যন্ত চাইলে উড়িয়ে দিতে পারে ইরান যদি প্রয়োজন পড়ে। অর্থাৎ একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইসরায়েল, দুই শত্রুকে চাইলেই ইরান তার এই ফাতা-1 মিসাইলের মাধ্যমে আক্রমণ করতে পারে। দ্বিতীয়ত, এই মিসাইলের গতিবেগ হলো ম্যাক 13 থেকে 15। শব্দের গতিবেগের তুলনায় 13 গুণ কিংবা 15 গুণ পর্যন্ত গতিশীল, অত্যন্ত দ্রুতগামী এই মিসাইল। এই মিসাইল অতীতে 2024 সালের নভেম্বর মাসে ইরান যখন হামলা করে ইসরায়েলকে, অপারেশন ট্রু প্রমিস 2, তাতে এই মিসাইলের সাফল্যের হার ছিল 90%, সাকসেস রেট ছিল 90%। অর্থাৎ ফাতা-1 মিসাইলকে ইন্টারসেপশন করা, ইসরায়েলের বায়ু প্রতিরক্ষার নামে যে গল্প রয়েছে, অর্থাৎ ইসরায়েলকে কোনোভাবেই নাকি আক্রমণ করা যায় না, 2024 সালের নভেম্বর মাসে ইরান প্রমাণ করে দিয়েছে। তার এই ফাতা-1 মিসাইল ছুড়ে ইসরায়েলের মোসাদের হেডকোয়ার্টারকে উড়িয়ে দিয়েছিল। সুতরাং সেখান থেকেই প্রমাণ আছে বিশ্বের কাছে যে ইরানের এই ফাতা-1 মিসাইল কতটা শক্তিশালী। তো চলুন আমরা আরো একটু দেখে নিই, কেন এই ফাতা-1 মিসাইলকে ইন্টারসেপশন করা যায় না, তাকে কেন আকাশেই অপর দিক থেকে আসা বায়ু সুরক্ষার মিসাইল হামলা করে ধ্বংস করা সহজ নয়। ফাতা-1 মিসাইল উৎক্ষেপণ করবার পর প্রথমেই একেবারে বায়ুমণ্ডলের সীমানা ক্রস করে মহাকাশে চলে যায় এই মিসাইল। তারপর নিম্নমুখে এসে আক্রমণের বস্তুকে উদ্দেশ্য করে মাটির দিকে নামতে শুরু করে এবং তার গতি হয় জিগজ্যাগ।
সরাসরি সোজা লক্ষ্যবস্তুকে আক্রমণ করে না ফাতা। ফলে এয়ার ডিফেন্স সিস্টেম এই অ্যারো 3, ইসরায়েলের এই অ্যারো 3 এয়ার ডিফেন্স সিস্টেম চাইলেও ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে সহজে ফাতা 1কে করে আকাশে ধ্বংস করা এক কথায় অসম্ভব। কারণ তার গতিপথ প্রতি মুহূর্তে বদলাতে থাকে, জিগজ্যাগ জিগজ্যাগ ওয়েতে সে নামতে থাকে। তাই অ্যারো 3 মতো যে এয়ার ডিফেন্স সিস্টেম তাকে ধ্বংস করতে ব্যর্থ হয়। অতীতে যে কথা আমরা বললাম 2024 সালের নভেম্বর মাসে এই ফাতা 1 মিসাইল হামলা করে মোসাদের সদর দপ্তর আক্রমণ করা হয়েছিল। এমনকি অ্যারো 3 এই এয়ার ডিফেন্স সিস্টেমে যে ব্যাটারি, সেই ব্যাটারিকে ধ্বংস করে দিয়েছিল ফাতা 1। এখান থেকে প্রমাণ হয় ইরানের মিসাইল প্রযুক্তি কত উন্নত। চলুন আমরা দেখে নিই এবার ফাতা 2, অনন্য অপর এক মিসাইল। ফাতা 1 মিসাইল তারা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছিল। তার ঠিক কয়েক মাস পর 23 সালের নভেম্বর মাসে আরো উন্নততর প্রযুক্তি দিয়ে তারা ফাতা 2 কে প্রস্তুত করে। এই ফাতা 2 ফাতা 1 এর চাইতেও আরো শক্তিশালী এবং তাকে ইন্টারসেপ্ট করা আরো কঠিন। কারণ ইন্টারসেপ্টের যে কার্যকারিতা, তার যে ওড়ার ধরন সম্পূর্ণ ভিন্ন। ফাতা 1 যখন লঞ্চ করার পর সোজা মহাকাশে উঠে যায়, এখানে ফাতা 2 তার কার্যক্রম সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ র্যাডার যখন আকাশপথকে পাহারা দেয়, ফাতা 1 তখন মাটি থেকে সামান্য উঁচু দিয়ে লক্ষ্যবস্তু দিকে ধেয়ে যায়। ফলে শত্রুপক্ষের র্যাডার এই ফাতা 2 কে ট্র্যাক করতেই পারে না। আর এখানেই সবচাইতে বড় বিপদ লুকিয়ে রয়েছে আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কনের। এই আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজকে ধ্বংস করবার জন্য ফাতা 2 সবচাইতে বড় রোল প্লে করতে পারে। কারণ আব্রাহাম লিঙ্কনের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তা হলো E-2D ইগল হক। এই E-2D ইগল হক একটি রিভার্স র্যাডার সিস্টেম, যে র্যাডার সিস্টেম নিচে থেকে আকাশে উঠে গিয়ে নিচের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে সে সুনিশ্চিত করে। সে প্রতি মুহূর্তে সিগন্যাল সার্ভেইলেন্স করে যে নিচে কোনো আক্রমণের বস্তু জাহাজকে লক্ষ্য করে কোনো মিসাইল ছোড়া হচ্ছে কিনা। এখন E-2D ইগল হকের একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত তার সার্ভেইলেন্স করার ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা, তার যে সার্ভিস এরিয়া রয়েছে, সেই সার্ভিস এরিয়াকে ফাতা 2 অনায়াসে ধোঁকা দিতে পারে। অর্থাৎ ইগল 2 এর যে সার্ভিস এরিয়া, তার নিচে দিয়ে, কারণ ফাতা 2 নিজস্ব একটা ডিভাইস রয়েছে, সে সবসময় দেখছে যে E-2D ইগল হক বা এই ধরনের কোনো র্যাডার সিস্টেম তাকে অবজার্ভ করছে কিনা। যখন দেখে যে E-2D সার্ভিস এরিয়া দেখা গেল মাটি থেকে 80 মিটার উঁচুতে শেষ হয়ে গেল, তখন ফাতা 2 70 মিটার উঁচু দিয়ে ফ্ল্যাট উড়ে গিয়ে সোজাসুজি আক্রমণ হানতে পারে তার লক্ষ্য বস্তুতে। অর্থাৎ আব্রাহাম লিঙ্কনকে অনায়াসেই বাধা মুক্তভাবে চাইলে ফাতা 2 গিয়ে আক্রমণ করে দিতে পারে এবং তাকে সলিল সমাধি ঘটিয়ে দিতে পারে। এই পারস্য উপসাগরে হয়তোবা শেষবারের জন্য ভাসমান অবস্থায় রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আমেরিকার যখন B-2B এবং 52 বোমারু বিমান রয়েছে, ঠিক যেভাবে আমেরিকা প্রস্তুত হয়েছে তার F-16, F-35 ফাইটার জেট নিয়ে, ঠিক তাকে প্রতিহত করবার জন্য কিংবা ইসরায়েল বা আমেরিকার এই সেনা ছাউনিগুলোকে গুড়িয়ে দেওয়ার জন্য ইরানের হাতে রয়েছে অপর এক ধ্বংসাত্মক শক্তিশালী মিসাইল, যার নাম খোররাম শাহের 4। এই খোররাম শাহের 4 মিসাইল দুই ভাবে কাজ করতে পারে। এর অনন্য প্রযুক্তি, একদিকে সরাসরি বাংকার বাস্টিং মিসাইল হিসেবে কাজ করতে পারে। বাংকার বাস্টিং মিসাইল অর্থাৎ B-2 বোমারু বিমান যেমন আক্রমণ করে মাটির ভেতরে বাংকারে বা মাটির গভীরে লুকোনো কোনো সামরিক অস্ত্রকে, ঠিক একই কাজ করে এই খোররাম শাহের বাংকার বাস্টার। অর্থাৎ ইসরায়েলে আমরা জানি ইসরায়েলে মাটির গভীরে অসংখ্য বাংকার রয়েছে, যে বাংকারগুলিতে ইসরায়েলিরা যুদ্ধের সময়ে তারা বসবাস করে, তারা যুদ্ধের মারণাস্ত্রের হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখে। সেই সমস্ত বাংকারগুলির ভিতরে যাতে আক্রমণ করা যায় তার প্রযুক্তি লুকিয়ে রয়েছে এই মিসাইলের মধ্যে। অর্থাৎ এই মিসাইল সরাসরি
বাংকারের মধ্যে প্রবেশ করে সেখানে ব্লাস্ট করে মারাত্মক ধ্বংসকাণ্ড চালানোর সক্ষমতা রাখে। আর এই খুররাম শাহের মিসাইলের অনন্য 2 নম্বর যে টেকনিক, 2 নম্বর প্রযুক্তি হলো এই, একই সময়ে এই মিসাইল তারা ওয়ারহেড ক্লাস্টার হয়ে উঠতে পারে। ওয়ারহেড ক্লাস্টার কেমন? এই ওয়ারহেড ক্লাস্টার সিস্টেমটা অনন্য প্রযুক্তি এই কারণেই, এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য এই মিসাইল ছোড়ার পর আকাশ থেকে যখন লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে, এই সময়ে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো তারা চেষ্টা করে এই মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা থাকে। অধিকাংশ দেশের কাছে যে সমস্ত বায়ু প্রতিরক্ষা, আকাশ সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেই সুরক্ষার নিয়মেই হচ্ছে একাধিক মিসাইল আকাশে ছুড়ে দেওয়া হয়, যাতে করে আকাশেই এই মিসাইলকে ধ্বংস করে দেওয়া যায় এবং সেই দেশে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবার এই ওয়ারহেড ক্লাস্টার সিস্টেম বোমাগুলো এই বায়ু সুরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বানচাল করে দেওয়ার জন্য তারা এক অনন্য প্রযুক্তি কাজে লাগায়। আর সেটা কিরকম? ধরে নেওয়া যাক এই মিসাইল যখন এই দিকে নেমে আসছে, ধরে যাওয়া যাক এখানে কোনো একটি লক্ষ্যবস্তু রয়েছে, এই লক্ষ্যবস্তুকে আঘাত আনবে এই খুররাম শাহের মিসাইল। এইখান থেকে এবার সঙ্গে সঙ্গে ভাগ হয়ে গেল 4টে ওয়ারহেডে, 4টে ওয়ারহেডে ভাগ হয়ে গেল। তারপর যখন এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে 4টে মিসাইলকে ধ্বংস করবার জন্য যখন ফায়ার করা হবে কোনো মিসাইল, তৎক্ষণাৎ ইতিমধ্যেই এই 4টে আবার ভাগ হয়ে যাবে আরো 4টে, অর্থাৎ এই 4টে করে ভাগ হয়ে গেল। 16টি ওয়ারহেড ইতিমধ্যেই পরিণত হয়ে গেছে। তারপর মুহূর্তে 16 থেকে আরো 4 করে 416 পর্যন্ত তার সংখ্যা বেড়ে যেতে পারে। অর্থাৎ একটি মিসাইল বিভক্ত হয়ে 50টা ওয়ারহেডে পরিণত হতে পারে, যার ফলে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম কোনোভাবেই এই মিসাইলকে প্রতিহত করা সম্ভব না। ক্লাস্টার বোমা, একটি বোমা মুহূর্তের মধ্যে সংখ্যা বাড়তে বাড়তে 50টি বোমাতে পরিণত হবে। তাই যদি 2টো বা 4টে মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়া যায়, বাকি 44টি বা 46টি কিন্তু লক্ষ্যবস্তুতে এসে আঘাত হানবে। তাই ক্লাস্টার বোমাকে মোকাবেলা করা পৃথিবীর কোনো বায়ু প্রতিরোধক ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি তাকে পুরোপুরি মোকাবেলা করার জন্য। এরপরে আপনাদের সঙ্গে ইরানের অপর শক্তিশালী মিসাইলে আমরা পরিচয় করাবো। নাম শুনেই আমাদের প্রত্যেকে চমকে উঠতে হবে। নাম আবু মাহাদি। আবু মাহাদি, যার অপেক্ষায় আছে গোটা মুসলিম বিশ্ব। মাহাদি, সেই মাহাদি মিসাইল আবিষ্কার করেছে ইরান, বিশেষ করে যুদ্ধ জাহাজ ধ্বংস করার কাজে। অদ্ভুত এক কোইন্সিডেন্স। আজ যখন আমেরিকা তার লিঙ্কন যুদ্ধ জাহাজ নিয়ে ইরানকে হামলা করতে প্রস্তুত হয়েছে, তার অনেক আগেই ইরান আগে থেকে প্রস্তুত হয়ে রয়েছে এই ধরনের বিপদের দিনকে মোকাবেলা করবার জন্য। তো আমরা এই মাহাদি মিসাইল কিভাবে কাজ করে এর সম্পর্কে একটু জেনে নিই। মাহাদিকে বর্তমানে পৃথিবীর তাবড়তোবড় সব ওয়ার ম্যাগাজিন যারা আছে তারা তার নাম দিচ্ছে অ্যান্টি শিপ মিসাইল, অর্থাৎ যুদ্ধ জাহাজ ধ্বংসকারী মিসাইল হিসেবে ইতিমধ্যেই খ্যাতি পেয়ে গেছে এই আবু মাহাদি মিসাইল। কারণ এই মিসাইল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এআই দ্বারা পরিচালিত হয় এবং জাহাজে যে ব্লাইন্ড সাইড, অর্থাৎ যুদ্ধ জাহাজের যেদিকে কম সুরক্ষা রয়েছে সেই দিক থেকে এআই দ্বারা পরিচালিত হয়ে সরাসরি আঘাত হানতে পারে এই আবু মাহাদি। আবু মাহাদিকে প্রতিরোধ করা এক কথায় অসম্ভব। তাই আমেরিকার শক্তিশালী যুদ্ধ জাহাজ যতই দাপাদাপি করুক, যতই তারা যুদ্ধের দামামা বাজাক না কেন পারস্য উপসাগরে, আরব সাগর জুড়ে, কিন্তু বাস্তবিক পক্ষে ইরানকে হামলা করা এবং হামলা করে নিরাপদে দেশে ফিরে যাওয়া অসম্ভব। ইরানের আবু মাহাদি মিসাইলকে প্রতিরোধ করার মতো কোনো প্রযুক্তি এই মুহূর্তে আমেরিকার কাছে আছে বলে বিশেষজ্ঞ মহলের জানা নেই। গোটা পৃথিবীতে যখন এআই কে কাজে লাগানোর যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার প্রতিযোগিতা চলছে, তখন ইরান সেই এআই কে বাস্তবে তাদের মিসাইলে ব্যবহার করে দেখিয়েছে। তাই প্রযুক্তির দিক থেকে আমেরিকা একমাত্র প্রগতিশীল দেশ নয়, উন্নত দেশ নয়। ইরান বিজ্ঞানের সূতিকাগৃহ, যেখানে বিজ্ঞানের জন্ম হয়েছে। আজকের পৃথিবীতে কম্পিউটারে যে অ্যালগোরিদম সিস্টেম, সেই অ্যালগোরিদম যে দেশে তৈরি হয়েছিল আল খোরাইজমির হাত ধরে, সেই খোরাইজমির দেশে এআই দিয়ে পরাস্ত করা আমেরিকার পক্ষে সম্ভব না। কারণ ইরান সবসময় এগিয়ে ছিল, এগিয়ে আছে।
আমেরিকার স্যাংশনের মধ্যে কিভাবে ইরান তার শিক্ষা এবং বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি ঘটিয়েছে তার উপরে আমরা একটি ভিডিও আপনাদের সামনে নিবেদন করব আগামীকাল বা পরশু। দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। ইরান পশ্চিমী দুনিয়ার কাছে না কোনোদিন মাথা নত করেছে, না কোনোদিন করবে। পৃথিবীর কাছে একমাত্র ব্যতিক্রমী শাসক আয়াতুল্লাহ আলী খামেনি, এবং তিনি পৃথিবীকে দেখিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হয় শীত দ্বারা সোজা রেখে। আমরা এতক্ষণ আপনাদের সামনে ইরানের যে সমস্ত মারাত্মক মিসাইল প্রযুক্তি রয়েছে বা মিসাইল প্রস্তুত করে রেখেছে আমেরিকাকে হামলা করবার জন্য বা ইসরায়েলকে হামলা করবার জন্য যদি ইরানকে আক্রমণ করে আমেরিকা, এখন জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত, একথা সত্য। সেটা আমেরিকাও হাড়ে হাড়ে জানে, জানে মোসাদ, জানে ইসরায়েলের রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু সকলের মনে প্রশ্ন আছে একটি, যদি আমেরিকা ইরানে হামলা করে দেয়, সেই হামলাকে প্রতিরোধ করতে পারবে ইরান? অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আদৌ রয়েছে ইরানের? কারণ 2025 সালের জুন মাসে মধ্যরাতে অপারেশন হ্যামারে নাতাজ, ফোর্দো এবং ইস্পাহানের যে সমস্ত পারমাণবিক চুল্লিগুলো গবেষণাগার রয়েছে ইরানের, সেগুলোর উপরে হামলা করেছিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প যদিও দাবি করেছিলেন তিনি কমপ্লিটলি অবলিটারেট করে দিয়েছেন ইরানের এই পারমাণবিক কর্মকাণ্ড, পরবর্তীকালে জানা গেছে যে না, আমেরিকার ওই B2B বোমারু বিমান হামলা চালিয়েছে, কথা সত্য, কিন্তু পারমাণবিক তার যে কার্যক্রম ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্পের বিশেষ কোনো ক্ষতি করতে পারেনি। এখন প্রশ্ন এই জায়গায় যে যদি নতুন করে আমেরিকা যুক্তরাষ্ট্র এসে তার ওই B2B বোমারু বিমান, B-52 বোমারু বিমান, এই সমস্ত ভারী ভারী অস্ত্র নিয়ে এসে এবং বিশেষ করে F-35, F-16 এর মতো ফাইটার জেট, যেগুলোতে স্টেলথ টেকনোলজি রয়েছে, যাকে র্যাডার ধরতেই পারে না, সেই সমস্ত ফাইটার জেট উড়ে এসে যদি ইরানের যে সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ IRGCর সদর দপ্তর, পারমাণবিক চুল্লি, তাদের সেনা ছাউনি, সেগুলো যদি আক্রমণ করে, ইরান কি মোকাবেলা করতে পারবে? চলুন সেটা দেখে নিই আমরা। আর এই প্রসঙ্গে আমরা যে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার আলোচনা করব তার নাম হলো S-400, একটি গর্বের নাম। S-400 রাশিয়ার বায়ু প্রতিরক্ষার ক্ষেত্রে আবিষ্কার করা এক বিস্ময়। পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষার জন্য যে সিস্টেম রয়েছে, যা ডেভেলপ করেছে রাশিয়া, যা মাটি থেকে 400 কিলোমিটার আকাশের গভীর থেকে যদি কোনো আক্রমণ করা হয়, সেই আক্রমণকে অনায়াসে প্রতিরোধ করতে পারে S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম। ইরান ইতিপূর্বে রাশিয়ার কাছ থেকে এই S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমকে লঞ্চ করেছে আমেরিকার জুন মাসে। 2025 সালে আমেরিকার মিডনাইট হ্যামার অপারেশনের পর জুলাই মাসে, মাত্র 6 মাস আগে, ইরান তার দেশের বায়ু সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবার জন্য, মজবুত করবার জন্য এই S-400 কে তার দেশে স্থাপন করেছে, যাতে আমেরিকা বা ইসরায়েল চাইলেই তার দেশে এসে আক্রমণ না করতে পারে। এই মুহূর্তে পৃথিবীতে S-400 এর চাইতে শক্তিশালী কোনো বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীতে নেই। তাই সর্বোচ্চ যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থা ইতিমধ্যেই ইরানে মজুত রয়েছে। অতীতের ভুল থেকেই শিক্ষা, যেহেতু জুন মাসে আমেরিকার B-2 বিমানকে প্রতিরোধ করতে পারেনি ইরান, তারপরেই শিক্ষা নিয়েছে ইরান এবং তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। আর আরো একটি চমক রয়েছে এই মুহূর্তে ইরানের জন্য। ইরান এবং চীন, তাদের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কতটা শক্তিশালী তা আমরা ইতিপূর্বে একাধিক তথ্য পেয়েছি। ইরানের তেল আর চীনের অস্ত্র পারস্পরিক লেনদেন রয়েছে, সেটা আমেরিকা তথা ইউরোপের বাজারে এই খবর মুচমুচে খবর। আর জানুয়ারি মাসের 17 তারিখে সারা পৃথিবীতেই খবর হয়েছিল যে কিছু একটা ভারী অস্ত্র চীন সাপ্লাই করেছে ইরানকে। গতকাল এবং গত পরশু এই খবরের সত্যতা বাজারে এসেছে যে ইতিমধ্যেই চীন ইরানকে পাঠিয়েছে HQ-9B ডিফেন্স সিস্টেম। S-400 তার রেঞ্জ যখন 400 কিলোমিটার, 300 কিলোমিটার রেঞ্জে কাজ করে এই HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম। একদিকে S-400, অন্যদিকে HQ-9B, এই দুই এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে ইরান সজ্জিত।
তাই অতীতে যেভাবে অতর্কিতে ইরান আক্রান্ত হয়েছে, এখন কোনোভাবেই সেইভাবে আক্রমণ করা সম্ভব নয়। কারণ F-35 যেটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ টেকনোলজিতে গড়া, যে ফাইটার জেটকে কোনোভাবে কোনো র্যাডার ধরতেই পারে না, সেই F-35 ফাইটার জেটকে পুরো ধ্বংস করে দিতে পারে এই S-400। আমেরিকার বিপরীত লবিতে যতগুলি রাষ্ট্র রয়েছে, একাধিক রাষ্ট্র তারা নিজেদের দেশে এই S-400 বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা স্থাপন করেছে। মাত্র কয়েক মাস আগে আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে রিসেপ তাইয়েপ এরদোগান, তুরস্কের রাষ্ট্রপতি, রাশিয়ার কাছ থেকে এই S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমকে কিনে তার দেশে স্থাপন করেছে। তাদের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে এই ব্যবস্থা কতটা দুর্ভেদ্য। আরো একটি স্পর্শকাতর ব্যাপার, যে প্রশ্ন আমাদের মনে খুঁতখুত করছে, গোটা মুসলিম বিশ্বের প্রতিটা মানুষকে দারুণভাবে চিন্তিত রেখেছে, মানুষকে ভাবিয়ে তুলেছে, সেটা ইরান কি সত্যি সত্যি পারবে তার পারমাণবিক অস্ত্র তৈরি করতে, নাকি আমেরিকা জুন মাসের আক্রমণে মিডনাইট হ্যামারেই তার সমস্ত এনরিচড ইউরেনিয়ামকে ধ্বংস করে দিয়েছে। এই প্রশ্নে অর্থাৎ এখন আমেরিকা ইরানকে হামলা করতে চাইছে, তার একমাত্র লক্ষ্যই হলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে চিরতরে ধ্বংস করে দেওয়া। তাহলে নাতাজ, ফোর্দো বা ইস্পাহান এই সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলোকে আক্রমণ করে আমেরিকা চাইবে তার সমস্ত কর্মকাণ্ডকে গুটিয়ে দিতে। ইরান বসে নেই, ইরানের কাছেও স্পষ্ট খবর রয়েছে। আমেরিকার যে বোমারু বিমান রয়েছে, যেগুলো বাংকার বাস্টার, মাটির গভীরে গিয়ে 40 ফুট 50 ফুট গভীরে গিয়েও ধ্বংস চালাতে পারে যে বিমান, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে হার মানাতে ইরান নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। তাদের নতুন একটি পারমাণবিক কেন্দ্র ইতিমধ্যেই সাকসেসফুলি কাজ করছে, পারচিনের তেলেগান 2। আমরা এই স্যাটেলাইট ছবিতে দেখছি যে বিস্তৃত কর্মকাণ্ড চলছে, এটা তো মাটির ওপরের কর্মকাণ্ড, কিন্তু মূল সাইট রয়েছে মাটির গভীরে। কতটা গভীরে এই পারমাণবিক কার্যক্রম ইরান চালাচ্ছে তার সঠিক হিসেব পৃথিবীর কাছে নেই। ক্রিটিক্যাল থ্রেটস ম্যাগাজিন, খুব বিখ্যাত একটি ম্যাগাজিন, সেই ক্রিটিক্যাল থ্রেটস ম্যাগাজিন গতকালই লেটেস্ট তথ্য দিয়ে তারা জানিয়েছে যে এই তেলেগান 2 ইউরেনিয়াম যে কার্যক্রম চলছে, পারচিনের তেলেগান 2 এই কার্যক্রম মাটির গভীরে খনন করবার পর একাধিক টানেল রয়েছে, সেই টানেলের গতিপথ ঠিক কোন জায়গায় তাদের এই এক্সাক্ট কার্যক্রম চলছে তা পৃথিবীর কাছে এখনো অস্পষ্ট। তাই আমেরিকা যতই আঘাত হানুক মাটির ওপরে, তাদের পারমাণবিক কার্যক্রমকে ধ্বংস করা এক কথায় অসম্ভব। কারণ কোনো একটি নির্দিষ্ট জায়গায় যদি হামলা হয়ে যায়, মুহূর্তের মধ্যেই তার পুরো ফ্যাসিলিটিকে টানেলের অন্য প্রান্তে নিয়ে গিয়ে অন্য কোথাও তার কার্যক্রম চালিয়ে যাবে। সামান্য গাজা ভূমিতে হামাসের টানেল ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আইডিএফ সেনা, যদিও সমস্ত গাজা ভূমিকে বোমা বর্ষণ করে ধূলিসাৎ করে গুড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যেও হামাসের বাহিনীগুলো অক্ষত ছিল তাদের টানেলে। তার চাইতে ইরানের শক্তি এবং প্রযুক্তি দুটোই অনন্য এবং অনেক শক্তিশালী। তাই এই ক্ষেত্রে ইরান হামলা করে তাদের পারমাণবিক কার্যক্রমকে ধ্বংস করে দেবে আমেরিকা এসে, এটা এত সহজ নয়। তাই এই আলোচনার প্রেক্ষিতে কথা আমরা খুব জোর দিয়ে দাবি করছি, আকাশপথে হামলা করে ইরানের রেজিম চেঞ্জ করা কিংবা তার IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া আমেরিকার পক্ষে অসম্ভব। অন্যদিকে আমেরিকার নৌসেনাকে মুখোমুখি চ্যালেঞ্জ করবার জন্য এবং মধ্যপ্রাচ্য থেকে যে লাইফলাইন স্ট্রেট অফ হরমুজ, যার ওপরে ইরানের দখল তর্কাতীত ভাবে রয়েছে, সেই স্ট্রেট অফ হরমুজকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইতিমধ্যেই ইরান তার নৌসেনাকে মোতায়েন করেছে স্ট্রেট অফ হরমুজে। একাধিক সাবমেরিন, যুদ্ধ জাহাজ তারা এই মুহূর্তে সমস্ত তাদের মিসাইল ক্যাপাসিটি নিয়ে অপেক্ষা করছে স্ট্রেট অফ হরমুজে। যে কোনো সময়ে যদি পরিস্থিতি খারাপ দিকে মোড় নেয়, তাতে মুহূর্তের মধ্যে স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণরূপে ব্লক করে দিয়ে আমেরিকা তথা ইউরোপকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য প্রস্তুত ইরান। একদিকে মিসাইল অর্থাৎ একাধিক মিসাইল ফাতা 1, ফাতা 2, খোরাম শাহের 4 এবং আবু মাহাদির মতো ধ্বংসাত্মক মিসাইল যখন প্রস্তুত, অন্যদিকে S-400 HQ-9B এয়ার